চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। যে বছর যে তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, সেই বছর সেই তারিখেই তাঁর জন্ম 1939 সালের 1 সেপ্টেম্বর। 87 বছরের যুবক তিনি, কিন্তু বিষয় সেটা নয়। তার মুখ্য পরিচয় সংগ্রাহক। শুধু সংগ্রাহক বললে পরিচয়টা অসম্পূর্ণ থেকে যায়। তিনি বিচিত্র এবং অবিশ্বাস্য সংগ্রাহক বাসুদেব গাঙ্গুলি। 1966 সালে আমি প্রথম স্ট্যাম্প নিয়ে একটু চিন্তাভাবনা করি। স্ট্যাম্প নিয়ে চিন্তাভাবনা করছি অনেক আগে থেকেই, কিন্তু এর ভেতরে যে এতখানি ব্যাপার আছে সেটা আমি আগে জানতাম না। তারপর বিভিন্ন রকম, যেমন গাছ করি, গাছের ব্যাপারটাও আমার ঠিক প্রায় সমসাময়িক বলতে পারেন। তারপর আমি আসেন নোটস অ্যান্ড কয়েন। আমি নোটস অ্যান্ড কয়েন, আমি পৃথিবীর সব নোটস অ্যান্ড কয়েন করি না, অনলি ইন্ডিয়া। এর মধ্যে একটু বিশেষতা আছে, আমি ইউনাইটেড কিংডমও করি। তারপর ফোর্থ দিয়ে হচ্ছে আমি যেটা করি সেটা হচ্ছে দেশলাইয়ের বাক্স, ম্যাচ বক্স কালেকশন। 1980 সাল থেকে আমি ম্যাচ বক্স করি এবং ম্যাচ বক্সের পরিমাণ এখন অনেক হয়ে গেছে। ভারতের যে রাষ্ট্রপতি হয়েছেন, সেই রাষ্ট্রপতিরা 15 জন রাষ্ট্রপতির অনলি দ্রৌপদী মুর্মু ছাড়া প্রত্যেকের ম্যাচ বক্স আমার কাছে আছে। স্বাধীনতার 75 বছরে যে দেশলাইয়ের বাক্স হয়, তার মধ্যে সবচেয়ে বড় দেশলাইয়ের বাক্সটা আমার হাতে আসছে এবং এই 75টা দেশলাইয়ের বাক্স দিয়েই এটা তৈরি হয়েছে। আমার পাওয়া সংগ্রহের সবচেয়ে বড় দেশলাই আমি পাই বছরখানেক আগে। সেই দেশলাইয়ের বাক্সটা আপনাদের দেখাচ্ছি। যদি জিজ্ঞেস করা হয় ভারতীয় নোটে কতগুলো ডিজিট বা সংখ্যা থাকে, অনেকেই হয়তো বলতে পারবেন না। ইন্ডিয়ান নোটসের কালেকশন যখন শুরু করলাম তখন একটা নোটের উপরে 6টা ডিজিট থাকে। এবার সেই সংখ্যাগুলো পাশাপাশি বসালে কারোর জন্ম তারিখ বা মৃত্যুদিন হতে পারে। যেমন 7ই মে 1861 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তার কাছে একটা 10 টাকার নোট আছে, যার নোট ক্রমাঙ্ক 070561। এভাবে রবীন্দ্রনাথের জীবনের নানা ঘটনা নোটের সংখ্যা দিয়ে সাজিয়েছেন। 6টা ডিজিট থাকে উপরে, 6টা ডিজিট থাকে নিচে, সেম নাম্বার। তো সেইটা থেকে আমি আমার একটা উদ্বুদ্ধ হলাম যে এর উপরে যদি আমি কিছু একটা বানাই। তো তখন আমার প্রথম মাথায় এলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের কি? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ। রবীন্দ্রনাথ জন্মেছেন কবে? এই দেখুন আপনাদের দেখাচ্ছি, 7ই মে 1861। এই দেখুন 7ই মে 1861, এবং এই ডিজিটটা আপনি এখানেও পাবেন, 7ই মে 1861। এইভাবে আমি রবীন্দ্রনাথের যে পঞ্জিকা, কবে উনি নাইট উপাধি ত্যাগ করেছেন, কবে উনি অ্যাওয়ার্ডেড হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, সেই সব জিনিসগুলো আমি সংগ্রহ করতে আরম্ভ করলাম। শুধু রবীন্দ্রনাথ নয়, চার্লি চ্যাপলিন, বিবেকানন্দের জীবনকেও তিনি তুলে ধরেছেন নোটের সংখ্যা দিয়ে। এক একজনের জীবনের নানা ঘটনা নিয়ে এই সংগ্রহের সংখ্যা 80টা করে।
এছাড়াও আমি করেছি চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের ওপর ঠিক একই ঘটনা, এবং সেটা ওপরেও থাকবে, নিচেও থাকবে। স্বামী বিবেকানন্দের জীবনী, তার প্রথম থেকে শেষ অবধি যে বিবেকানন্দের জীবনে যে ঘটনাবহুল, সেটাও আমি নোটের মাধ্যমে তুলে ধরেছি। এবার আসি আরও একটা বিষয়ের কথায়, ডাক টিকিট। আচ্ছা, ডাক টিকিটের প্রচলন শুরু হওয়ার আগে কেমন ছিল ডাক ব্যবস্থা? একটা খামের ওপর শুধু নাম আর শহরের নাম লিখলেই চলে যেত চিঠি। জনসংখ্যা ছিল অনেক কম, তাই সম্ভব হয়েছিল। সংগ্রাহক বাসুদেব গাঙ্গুলির সংগ্রহে সেই খাম আছে প্রথম দিকের সেই ডাকটিকিট, যার চারদিকে খাঁজ কাটা ছিল না। পরে আধুনিক ডাকটিকিট প্রচলন হয়। ডাকটিকিটের এই বিবর্তন বাসুদেববাবু সংগ্রহ করেছেন অসীম নিষ্ঠায়। এছাড়াও রয়েছে ডাকটিকিটে চ্যাপলিন ও অন্যান্য ব্যক্তিত্ব। প্রত্যেক বিষয়ের ওপর ৮০টা করে ডাকটিকিট তাঁর সংগ্রহে আছে। স্ট্যাম্পের ওপর দুরকম ভাগ আছে, একটা হচ্ছে আপনার থিমেটিক, আরটা হচ্ছে রেস্ট অফ দি ওয়ার্ল্ড। আপনাকে থিমেটিক মানে আপনাকে চিন্তা ভাবনাটা আপনার কোন দিকে, আপনি কী নিয়ে করতে চাইছেন। অনেকে অনেক কিছুই করে। আমার প্রথম থিম ছিল ইলেকট্রিসিটির ওপরে আমি অ্যাওয়ার্ডে পাই, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। এবং আর্ট হচ্ছে রেস্ট অফ দি ওয়ার্ল্ড। রেস্ট অফ দি ওয়ার্ল্ড মানে কান্ট্রি কালেকশন। আপনি কান্ট্রি কালেকশন কোন কান্ট্রি করবেন সেটা আপনার চয়েস। ইউনাইটেড কিংডমকে বেঁচেছিলাম এবং তার উপরেই আমার প্রথম কালেকশন ইউনাইটেড কিংডম, এবং আমি ইউনাইটেড কিংডমের উপরেও ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পাই ইউনাইটেড কিংডম থেকেই। ইউনাইটেড কিংডম করতে গেলে আপনাকে প্রথমে জানতে হবে স্ট্যাম্প কবে বেরোলো, তার আগে কি ছিল, মানুষ কি করেছে তার আগে। অনেকেই হাতের আংটির ওপরে ছাপ মেরে দিত, অনেকে এটা ওটা করতো, যেটা যেরকম করেছে। যেমন 1760 খ্রিস্টাব্দে এটা সম্বন্ধে একটু আলোচনা হয়। এবং আমি যেটা আপনার ইউনাইটেড কিংডমে প্রথম যে স্ট্যাম্পটা দেখেছিলাম, এটা হচ্ছে প্রি স্ট্যাম্প কভার। এই 1727 আমি প্রথম এই স্ট্যাম্পটা দেখাই। 1840 6 মে হচ্ছে প্রথম স্ট্যাম্প ইন্ট্রোডিউসড হয় ওয়ার্ল্ডে, দ্যাট ইজ পেনি ব্ল্যাক। পেনি ব্ল্যাক যখন বেরোয় তখন তার আগে একটা ইনল্যান্ড লেটার বেরোয়। সেই ইনল্যান্ড লেটার নাম হচ্ছে মালরেডি কভার। মালরেডি কভারটা এর ডিজাইনটা হচ্ছে এই হচ্ছে মালরেডি কভার। এইটাই হচ্ছে পৃথিবীর প্রথম ইনল্যান্ড লেটার। মে 1840 ওয়ার্ল্ডের ফার্স্ট স্ট্যাম্প ইন্ট্রোডিউসড হলো। সেই স্ট্যাম্পের নাম ছিল পেনি ব্ল্যাক, তারপরে হলো পেনি ব্লু, তারপর হলো পেনি রেড। আমি পেনি ব্ল্যাকটা আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে প্রথম পেনি ব্ল্যাক স্ট্যাম্প। আমি আপনাদের পেনি ব্লুটা দেখাচ্ছি। দেখুন, ও একই দিনের, এই 1840, আর তখনকার স্ট্যাম্পে কোনো পার্প ছিল না, ইম্পার্প বলতো। পার্প হয় 1854 খ্রিস্টাব্দে। পার্প মানে পারফোরেশনের যে দাগটা থাকে, দাগটা ওইটাকে বলে পারফোরেশন। এগুলোকে বলে ইম্পার্প, এর কোনো দাগ নেই, মানে সোজা কথায় কাঁচি দিয়ে কেটে দিতে হতো লোক। ওয়ার্ল্ডের যে প্রথম স্ট্যাম্পটা বেরোয় তার ছিল 3টেতে সেট হয়, পেনি ব্ল্যাক, পেনি ব্লু অ্যান্ড দেন পেনি রেড। আপনাদের পেনি ব্ল্যাকটা দেখেছি,
এইটা হচ্ছে পেনি ব্লুয়ের সম্বন্ধে আপনাদের বলি, এবং পেনি রেড, তিনজনই এখানে আছে। এবং তখন এরা ছিল ইম্পার্ট, সমস্ত ওয়ার্ল্ডের প্রথম স্ট্যাম্প কিন্তু ইম্পার্পই হয়। 1854 খ্রিস্টাব্দে প্রথম পার্প চালু হয় সারা ওয়ার্ল্ডে। এবং একটা কথা, 1854 কিন্তু ইন্ডিয়া প্রথম স্ট্যাম্প বার করে। 1854 ওরা পার্প শুরু করলো, 1854 পেনি রেডের ওপর। ধরুন থিম 5 জন 5 রকম চিন্তা করতে হবে। আমার চিন্তায় তখন এসেছিলো চার্লি চ্যাপলিন। ইন্ট্রোডাকশান পেজ থেকে আরম্ভ করে আমি যেই আমার কালেকশানে যে 80 পৃষ্ঠা আছে, হ্যাঁ 80 পৃষ্ঠাকে আমি কীভাবে কভার করব, তখন আমি একটু একটু করে এগোই। আপনাদের প্রথম পেজ আমি দেখাচ্ছি চার্লি চ্যাপলিন, এগুলোকে থিমেটিক কালেকশান। এবারে আপনাদের দেখাচ্ছি ছোট ছেলে মেয়েদের ম্যাচ বক্সে আকর্ষণ করবার জন্য তাদের প্রথমেই আলফাবেটিক্যালি একটা কালেকশন করা হলো, A ফর অ্যাপেল, B ফর বক্স। তার আরেকটি সংগ্রহের বিষয় দেশলাইয়ের বাক্স। সে সংগ্রহ চমকে দেওয়ার মতো, সংখ্যা প্রায় 50,000। তার মধ্যে অনন্য কিছু বিষয় তুলে ধরা যাক। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে বেরোনো দেশলাই বাক্স বা ইংরেজি বর্ণানুক্রমিক বাক্সের সংগ্রহ দেখলে শুধু হতবাক হতে হয়। তার সংগ্রহে বৈচিত্র্যের সীমা পরিসীমা নেই। বহু বিচিত্র বিষয়ের আরও একটি হল মুদ্রা। আমার আর একটা কালেকশান, সেটা হচ্ছে কয়েন কালেকশান। আমি যে আমার কাছে যে কয়েন কালেকশান আছে, কয়েনগুলো পেতে গেলে আপনাকে আগে থেকে অ্যাপ্লাই করতে হবে, সেই অনুযায়ী আপনি কয়েন পাবেন। আর এর বাইরে কোনো কয়েন এর নেই আর কি, আর পাবলিকও পাবে না। এইসব মুদ্রা বাজারে পাওয়া যায় না। বিশেষ বিশেষ ঘটনা উপলক্ষে ভারত সরকার এইসব মুদ্রা প্রকাশ করে। এইসব মুদ্রাকে বলে আনসার্কুলেটেড ন্যাশনাল কারেন্সি। অনেক বিষয়ের মধ্যে তিনি দেখালেন বাংলা ও বাঙালি সিরিজ, যেখানে শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে বিখ্যাত মনীষীদের নামাঙ্কিত 17টি মুদ্রা তিনি প্রদর্শন করলেন। আমার বিষয় হচ্ছে বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালির প্রথম কয়েন হচ্ছে নিমাই, তারপরে হচ্ছে রাজা রামমোহন রায়, তারপরে হচ্ছে নেতাজি, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রভুপাদ। এর মধ্যে আবার কয়েনের মধ্যে আবার কিছু আছে মেমেন্টো, যেমন মেমেন্টোর মধ্যে আমাদের উল্লেখ করতে হয় রানী রাসমণি, কাজী নজরুল, এইসব মেমেন্টো বেরিয়েছে। ও সব মিলিয়ে আমার বাংলা ও বাঙালি গোটা 25, যেমন কোনোটা 500 টাকা, কোনোটা 100 টাকা, কোনোটা 150 টাকা, এরকমভাবে শ্রেণীবিভাগ হয়। ক্যামেরা চলছে